ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পটা আমি আরম্ভ করে দিয়েছি পড়ানো, হাফ গল্প পড়িয়ে দিয়েছি। সেকেন্ড পার্টটা আজকে তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের সমস্ত সেকেন্ড সেমিস্টারে পড়ানোর সঙ্গে সঙ্গে আমি কোশ্চেন অ্যান্সারও দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। এর আগে যে আমি তোমাদের পড়িয়েছি, কিছুটা পড়িয়ে দিয়েছি হাফ, সেটা তোমাদেরকে আমি বিষয়বস্তুটা একবার আলোচনা করে দিচ্ছি। প্রথমে বলে দিই যে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্ভুক্ত একটি ছোট গল্প। এই গল্পে প্রধান চরিত্র হচ্ছে ফটিকের। ফটিক ছিল একটা গ্রামের দুরন্ত ডানপিটে একটি বালক। সে ছিল গ্রামের বালকদের সর্দার। সে কী করতো, সারাদিন খোলা মাঠে ঘুড়ি ওড়ানো, মাছ ধরা, বন্ধুদের সাথে খেলাধুলো এই সমস্ত করতো। আর তার ছোট ভাই ছিল, সে কী করতো, যদি কোনো কিছু দাদার যদি কোনো কিছু দোষ দেখতো, সঙ্গে সঙ্গে তার মায়ের কাছে গিয়ে নালিশ করতো। একদিন তারা একটা গাছের গুঁড়ি নিয়ে তারা নতুন একটা খেলার উদ্ভাবন করলে ফটিক, আর সেখানে কি করে, মাখনলাল সেই গাছের গুঁড়ির ওপর এসে চেপে বসে। তখন তারা সেই গাছের গুঁড়িটা ঠেলতে পারে না এবং তাদের খেলাটা বন্ধ হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে ফটিকের মাথা আর একটা নতুন বুদ্ধি এসে যায়, যে সে বলে মাখনলালকে বসিয়ে সে গাছের গুঁড়িটার বসিয়ে তাকে ঠেলবে। কিন্তু তারা যেহেতু ছোট বাচ্চা, তাদের মাথায় এইটুকু বুদ্ধি ছিল না যে গাছের গুঁড়ির মধ্যে বসিয়ে কাউকে ঠেললে কি হয়, সে পড়ে যেতে পারে, তার আঘাত লাগতে পারে। তাদের মাথায় সেটা ছিল না। সেরকমই হলো, যে মাখনলালকে বসিয়ে ঠেলার পরে কি হলো, মাখনলাল পড়ে গেল, তার আঘাত লাগলো। সেই আঘাতের জন্য সে কী করলো, তার নিজের দাদাকে মারলো। মারার পরেও মুখে চোখে আঁচড় কেটে দিয়ে সে তার মায়ের কাছে গিয়ে নালিশ জানালো যে তার দাদা তাকে মেরেছে। এইদিকে যখন খেলাটা বন্ধ হয়ে যায়, তখন একটু রাগে রাগে তোমার ফটিক একটা জায়গায়, মানে যেখানে নৌকা, যেখানে উবুর করা, যেখানে সেখানে কী করে, একটু কাশ নিয়ে একটু চিবাতে থাকে। এই সময় একজন বৃদ্ধ ভদ্রলোক এসে তাকে জিজ্ঞেস করে চক্রবর্তীদের বাড়ি কোথায়, এবং সে একটু রাগ মুখে বলে ওই দিকে। কিন্তু ঠিক বাড়িটা কোন দিকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সে বাড়িটার ঠিক দিক নির্দেশ করে না বলে সেই ভদ্রলোক সেটা বুঝতে পারে না। সে কী করে, অন্য লোককে জিজ্ঞেস করে সে সেই বাড়িতে যাওয়ার কথা সিদ্ধান্ত নেয়। এদিকে যখন মাখনলাল তার মাকে এসে বলে যে যে তার দাদা তাকে মেরেছে, এই জন্য ফটিক যখন ঘরেতে ঢোকে, তার মা তার ওপর খুব রেগে যায়। রেগে গিয়ে তাকে খুব বকাবকি করে। কিন্তু ফটিক তো আদৌ মাখনলালকে মারেনি। এই কথা যখন তাকে স্বীকার করার কথা করতে বলে, মাখনলাল কিন্তু স্বীকার করে না। সে আরও বলে যে না, দাদা তাকে মেরেছে। এই কথায় সে রেগে গিয়ে মাখনলালকে চড় মারে, এবং সেই চড় মারাতে তার মা পাল্টা তাকে চড় মারলে সে তার মাকে ঠেলে দেয়। এই সময়তে আর একজন নতুন যে চরিত্র, তার তার মায়ের দাদা আবির্ভাব হয়, বিশ্বম্বরবাবু। সেনি এতদিন বিদেশে থাকতেন, কাজকর্মের পরে তিনি এখন নিজের দেশে ফেরার পর তার নিজের বোনের সঙ্গে দেখা করতে এসেছেন। ইতিমধ্যে তার মায়ের, অর্থাৎ তার বোনের দুটো ছেলে মেয়ে হয়ে গেছে, তারা অনেক বড় হয়ে গেছে, আর তার স্বামী ইতিমধ্যে মারাও গেছে। এই কিছুদিনের মধ্যেই এই কিছু ঘটনাগুলো তাদের মধ্যে হয়েছে। বিশ্বম্বরবাবু যখন আসেন, আসার পর তাদের পরিবারে যেন একটা আনন্দ উঠে পড়ে, আনন্দের যেন একটা ঢেউ ওঠে। কিছুদিন তারা যেন খুব আনন্দের দিন কাটায়। যখন বিশ্বম্বরবাবু যাওয়ার 2-3 দিন আগে তার বোনকে জিজ্ঞেস করে তার ছেলে মেয়েদের কথা, তখন সে মাখনলালের কথা খুব ভালোভাবে বলে যে মাখনলাল লেখাপড়ায় ভালো, সে খুবই ভালো ছেলে, কিন্তু ফটিকের নামে বলে সে একদম উচ্ছৃঙ্খল, লেখাপড়া করতে চায় না। এই কথা শুনে বিশ্বম্বরবাবু বলে যে ফটিককে সে কলকাতায় নিয়ে গিয়ে লেখাপড়া করাতে চায়। এই কথা শুনে তার মা, ফটিকের মা, খুবই আনন্দিত হয়। সেভাবে ফটিক লেখাপড়া করতে যদি বাইরে যায় তাহলে খুবই ভালো হবে, কারণ কখন কি জানি না ফটিক তার ছেলে মাখনলালকে মারে, মাথা ফাটিয়ে দেয়, জলে ডুবিয়ে দেয়, এই সমস্ত চিন্তা তার মধ্যে সবসময় থাকতো। এই কথা ভেবে সে কী করলো, সে ফটিককে কলকাতায় পাঠানোর কথা চিন্তা করে নিল। কি এইদিকে ফটিক যখন কলকাতা যাবে চিন্তা করেছে, তখন তার মধ্যে নানা রকম একটা খুশির আবির্ভাব দেখা দিয়েছে যে কখন সে কলকাতা যাবে, কলকাতার নতুন পরিবেশে সে ঘুরবে। কিন্তু সে বুঝতে পারেনি যে কলকাতা যাওয়ার পর তার দুঃখের দিন শুরু হবে।
সে যখন কলকাতায় পৌঁছায় তার মামি তাকে ভালোভাবে গ্রহণ করেনি। তার মামি তাকে অবাঞ্ছিত বলে মনে করতো, কারণ তার সংসারে 3টে ছেলে মেয়ে ছিল। তার মধ্যে আর একটা বাড়তি লোক যখন আবির্ভাব হয়, তার মামি তাকে কোনোভাবেই মেনে নিতে পারে না। এতদূর ছিল তোমাদের গল্পটা, আমি তোমাদের পড়িয়েছি। এবারে আমি তোমাদের নেক্সট পার্ট পড়াতে আরম্ভ করছি। বিশেষত 13-14 বছরে ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্বেগ করে না। তাহার সঙ্গ সুখ বিশেষত প্রার্থনীয় নয়। তাহার মুখে আদো আদো কথা ন্যাকামি, পাকা কথা জ্যাঠামি এবং কথা মতো প্রগল্ভতা। তাহলে কি হলো, তোমাদের পুরোটা আমি লাইনটা পড়ানোর পর তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানুনভাবে বাড়িয়া ওঠে। লোকে সেটা তাহার একটা কুৎসি স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবে লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময় কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। তাহলে কি হলো, আমি তোমাদের আগে বলে দিই একটু লাইনের মানেটা। প্রগল্ভতা মানে কি? এটা মানে হচ্ছে লজ্জাহীনতা। কুৎসি মানে কুৎসিত। আর লালিত্য মানে সৌন্দর্য, কমনীয়তা। তাহলে কি বলছে, বিশেষত এই যে 13-14 বছরের যে ছেলেরা যখন যখন এই কৈশোরে পা দেয়, তখন তাদের এই যে বয়সটা, তাদের এই বয়সটাই হচ্ছে সেই ফটিকের একটা অন্যতম বয়সের কারণ। এই বয়সের ছেলেদের মধ্যে কোনো শোভা নেই, তাকে কোনো কাজেই লাগে না, স্নেহ উদ্বেগও করে না, তাদের সঙ্গ সুখ আকাঙ্ক্ষিত না, তাদের মুখে কোনো আদো আদো কথা, তারা যদি কোনো আদো আদো বাচ্চাদের মতো কথা বলে সেটা তাদের কারণ ন্যাকামি মনে হয়। আর তারা যদি কোনো একটা বড় কথা বলে সেটাকে তাদের কি করে জ্যাঠামি বলে তাদেরকে মনে হয়। তাদের বেমানানভাবে তারা যেন বেড়ে ওঠে। শৈশবে যে লালিত্য মিষ্টত্ব তাদের মধ্যে থেকে বিদায় নেয়, এবং তাদেরকে এই সংসার, তাদের যদি কোনো একটা দোষ ত্রুটি হয়, সংসার তাকে যাদের যেন মেনে নিতে পারে, তাদের সেই দোষ ত্রুটিটাকে যেন তারা বিশেষভাবে দেখে রাখে যে তারা এই দোষ করেছে। তাদেরকে ভালোবাসতে যেন কেউ চায় না। আর তারা এই যে বয়সের ছেলেমেয়েরা একটু তাড়াতাড়ি যেন বেড়ে ওঠে, তাদের কাপড় চোপড় তারা নিজেরা রক্ষা করতে পারে না, আর বেমানুন রূপে বেড়ে ওঠে। মানে তারা যেন খুব তাড়াতাড়ি করে, তাদের এই কৈশোরের ছেলেরা যেন তাড়াতাড়ি করে যেন বেড়ে ওঠে, তাদের জামা কাপড় যেন খুব তাড়াতাড়ি যেন ছোটো হওয়ার মতো বেমানুনভাবে তারা বেড়ে ওঠে। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীতে কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হয়ে থাকে। অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিৎ অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময় যদি কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে, কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না, কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটাই প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। তাহলে কি বলছে, এই সময় যে ছেলেরা, মানে কৈশোরের যে ছেলেরা, তারা যেন কোনো জায়গায় তাদেরকে যেন নিজেদের মানিয়ে নিয়ে চলতে পারে না। এই জন্য তাদের মধ্যে একটা সর্বদা লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী হয়ে থাকে। তারা যেন সবসময় সবার কাছে যেন ক্ষমাপ্রার্থী হয়ে থাকে, তাদেরকে যেন সমাজে কেউ যেন মানিয়ে নিতে চায় না। এই বয়সের ছেলে মেয়েদেরকে যদি কেউ একটু ভালোবাসে, তাদেরকে যেন সেই ভালোবাসা যেন তাদেরকে উজাড় করে দেয়। তাদেরকে একটু ভালোবাসলে তাদের কাছে যেন আত্মবিকৃত হয়ে যায়। কিন্তু এই বয়সের ছেলেদেরকে কেউ স্নেহ করতে, ভালোবাসতে সাহস করে না। যেমন একজন কুকুরকে যেমন তার প্রভু একটু ভালোবাসলে সে যেন তার প্রভুর প্রতি যেন সে একদম যেন পাগলের মতো হয়ে থাকে ভালোবাসা, ঠিক এই বয়সের ছেলেদেরকেও যদি কেউ একটু ভালোবাসে, তার প্রতি তারা যেন সীমাহীনভাবে তাদেরকে ভালোবাসতে চায়। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাটার মতো বিঁধে। এই বয়স সাধারণত নারী জাতিকে কোনো একটা শ্রেষ্ঠ স্বর্গলোকে দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ করে। এই সময়টা কি হয়, তাদের কাছে যেন মাতৃভবন মানে মায়ের কাজটা যেন তাদের কাছে এক ছাড়া কোনো জায়গা যেন সব কিছু যেন তাদেরকে অপরিচিত বলে মনে হয়। তারা যদি অন্য জায়গায় যায়, তাদের মাকে ছেড়ে,
তাদেরকে যেন সব জায়গাটা তাদের কাছে যেন নরকের সমান লাগে। চারিদিক যেন স্নেহশূন্য বিরাগ তাদের কাছে দেখা যায়। বিরাগ মানে হচ্ছে বিরক্তিকর, তাদের কাছে দেখা যায় যেন পদে পদে যেন কাঁটার মতো বেঁধে, যেমন রাস্তা যেমন কোনো জায়গায় যদি কাঁটা যেমন পায়ে বেঁধে, তাদের এই সময় তারা যদি কোনো জায়গায় যায় তাদের যেন সমস্ত জায়গায় যেন বিরক্তি মনে হয় এবং কাঁটার মতো বেঁধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো একটা স্বর্গলোকে দুর্লভ জীব বলিয়া মনে হয়, কারণ এই সময়টা কৈশোর জীবনের মধ্যে তাদের মধ্যে স্নেহ, ভালোবাসা, প্রেম, প্রীতি লক্ষ্য করা যায়। এবং তাদের কাছে যদি কোনো নারী তাদেরকে যদি অবাঞ্ছিত, তাদেরকে যদি লাঞ্ছনা দেয় বা তাদেরকে যদি দুঃখ দেয়, তাদের কাছে এটা একটা দুঃসহ বলে মনে হয়, কষ্টের বলে মনে হয়। মামির স্নেহহীন চোখকে সে যে একটা দুর্গহের মতো প্রতিভাত হইয়াছে, এইটাই ফটিকের সবচেয়ে বাজিত। মামি যদি দৈবাত মানে কি, মানে হঠাৎ, দৈবাত মানে হঠাৎ তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ওতে আর তোমার হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাওগে, একটু পরগে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। তাহলে কি বলছে, মামির স্নেহহীন চোখে, কারণ মামি তাকে সবসময় তাকে কি করতো, স্নেহ করতো না, ভালোবাসতো না, তাকে একটা অবাঞ্ছিত বলে তার সংসারে মনে করতো। এই সময় মামি যদি মানে হঠাৎ কোনো একটা কাজ বলতো, তা সে যেন এত আনন্দ সহকারে সেই কাজটা করতো যে মামি যতটা বলেছে তার থেকে যেন আরও বেশি ভাগ যেন কাজটা করে ফেলতো। এবং মামি তার উৎসাহটাকে দমন করে, তার উৎসাহটাকে কমিয়ে দিয়ে বলতো, কাজটা এবার ঢের হয়েছে, যাও গিয়ে পড়তে বসো। কিন্তু তার যেহেতু পড়াতে মন বসতো না, তাই জন্যে তার যেহেতু পড়াতে মন লাগতো না, এই জন্য সে তার এই পড়ার মনটা তার কাছে যেন একটা নিষ্ঠুর অবিচার বলে মনে হতো পড়তে বসাটা। ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবল তাহার সেই গ্রামের কথাই মনে পড়িত। তাহলে কি বলছে, যে ঘরের মধ্যে এরূপ অনাদর মানে কেউ তাকে আদর করে না, ঘরের মধ্যে তার মামি তাকে ভালোবাসে না, তার মামি তাকে অবাঞ্ছিত বলে মনে করে। ইহার পর হাঁপ ছাড়িবার জায়গা নেই, চারিদিকে দেওয়াল, ছোট্ট একটা জায়গার মধ্যে, গ্রামে যেমন খোলা পরিবেশে সে চারিদিকে ঘুরে বেড়াতো, মাঠ ঘাটে ঘুরে বেড়াতো, কিন্তু কলকাতায় তো সেরকম নেই, কলকাতায় চার দেয়ালের মধ্যে সে যেন একটা আটকা পড়ে গেছে। এই জন্যে তার সবসময় গ্রামের কথা মনে পড়তো। প্রকাণ্ড একটা ঢাউস গুড়ি লইয়া বোবো শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াবার সেই নদীর তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেসব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্রকে আকর্ষিত করত। স্রোতস্বিনী মানে কি, স্রোতস্বিনী মানে হচ্ছে নদীকে বলা হয়েছে, অহর্নিশি মানে দিনরাত, স্বরচিত মানে নিজের দ্বারা রচিত, আর ঢাউস মানে অতি একটা বৃহৎ মানে বড় আকৃতির একটা ঘুড়ি, আর রাগিনী কথার অর্থ হচ্ছে রাগ থেকে তৈরি হওয়া সুর। তাহলে এবার লাইনগুলো তোমাদের বলে দিই। আর সংকীর্ণ মনে হচ্ছে অপ্রস্তুত। তোমরা একটু মানেগুলো তোমরা যদি না জানো তাহলে তোমরা লাইনের মানেটা বুঝতে পারবে না। তাহলে প্রকাণ্ড মানে কি বললাম, যে একটা বড় ঘুড়ি, যখন সে কী করতো মাঠের মধ্যে ঘোরাতো আর সে একটা গান করতো চিল্লিয়ে চিল্লিয়ে জোরে জোরে, তাইরে নাইরে না, সেই গানটা যখন সে করতো, আর চারিদিকে নদীর তীর, দিনের মধ্যে সে কী করতো, সারাদিন কী করতো, জলের মধ্যে ঝাঁপ দিত, ঝাঁপ দিয়ে সাঁতার কাটতো, চারিদিকে ঘুড়ি ওড়াতো, এই সমস্ত যে স্বাধীনতা, দলবল নিয়ে তাদের বন্ধু বান্ধব নিয়ে যে ঘোরা, সেই, আর তার মা অত্যাচারিণী মা, অবিচারিণী মায়ের কথা, মা তাকে সবসময় রাগারাগি করতো, মা তাকে সবসময় বকাবকি করতো, সেই দিনরাত সেই তার মায়ের কথা নিরূপায় চিত্রকে আকর্ষিত করতো। তার মা বকাবকি করলেও তার মায়ের কথা সবসময় তার মনে পড়তো। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলির সময়
মাত্রাহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মামা ক্রন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আরোহিত করত। তাহলে কি বলছে, যে জন্তুর যেমন এক প্রকার অবুঝ ভালোবাসা, জন্তুদের মধ্যে দেখবে যে যেমন কুকুর বিড়াল এদের মধ্যে এরা এরা যেমন অবুঝ এরা থাকে, এদেরকে যদি একটু কেউ ভালোবাসে তারা তাদের যেন ভীষণ ভালোবাসে। এই অবুঝ তাদের মধ্যে যে ভালোবাসা, অন্ধ, একটু কাছে যাইবার ইচ্ছা, এরা কি করে, কুকুর একটু দেখবে গা ঘেঁষা হয়, একটু তুমি যদি ওকে গা ঘেঁষে একটু ভালোবাসো, দেখবে ও তোমার সবসময় গা ঘেঁষে বসে থাকবে, তুমি যেখানে থাকবে তোমার সেখানে থাকবে। সে তাদের যে এই যে ভালোবাসা, সেটাকেই বলছে অব্যক্ত ব্যাকুলতা গোধূলির সময়। মানে কি বলেছে, যে তাদের এই যে ছোট বাচ্চাদের মতনই তাদের মধ্যেও দেখা যায় যে এই যে ভালোবাসাটা, এটা একে বলে একটা আন্তরিক মামা ক্রন্দন সেই লজ্জিত সংকীর্ণ শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তর কেবল আরোহিত করে। তাহলে সেই বালকের মধ্যেও যেন সে তার মায়ের প্রতি ভালোবাসা সবসময় যেন জেগে ওঠে। যেমন একটা জন্তু অবুঝ ভালোবাসা যেমন সে চায়, অন্ধ ভালোবাসা, সেও সেই বালকটিও মানে ফটিকের কথা বলছে, যে সেও যেন সে মায়ের কাছে সেরকম যেন একটা অবুঝ বালকের মতো ভালোবাসা প্রকাশ প্রকাশ করতে চায় বা ভালোবাসা পেতে চায়। স্কুল এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞেস করিলে সে হাঁ করিয়া চাইয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারাক্রান্ত গদ্ধর্বের মতো নীরবে সহ্য করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানলার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলির ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বিপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটা ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়া যাইত, তখনই তাহার চিত্র অধীর হইয়া উঠিত। তাহলে কি বলছে, যে সে তো লেখাপড়া করতে চাইতো না, সে প্রথম দিন থেকে সে মাঠে ঘাটে ঘুরে বেড়াতো, তার লেখাপড়া করার মন থাকতো না। সেটাই বলছে যে এই স্কুলে তার মতো নির্বোধ অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞেস করলো সে কী করতো, হাঁ করে থাকতো, কারণ সে তো লেখাপড়া করতো না, পড়াশুনো করতো না, এই জন্য সে কী করতো, কোনো কথাই সে বুঝতে পারতো না, এনে হাঁ করে থাকতো। মাস্টার যখন আরম্ভ করিত মার দিতে তখন সে ভারাক্রান্ত গধর্ব মানে গাধার মতো নীরবে সহ্য করতো। গধর্ব মানে কি জানো, গাধা, গাধার মতো সে নীরবে সেই মার সহ্য করতো। ছেলেদের যখন খেলিবার ছুটি হতো, মানে লেখাপড়া করার পর যখন ছুটি হয় ছেলে মেয়েদের যে খেলার জন্য, তখন তারা যখন খেলতো তখন কিন্তু ফটিক খেলা করতো না। সে কী করতো, বাড়িগুলির ছাদের দিকে দেখতো, নিরীক্ষণ করতো। নিরীক্ষণ করা মানে মনোযোগের সঙ্গে দেখতো। যে আর দ্বিপ্রহর মানে কি, দুপুরবেলা, সে দুপুরবেলা কী করতো, সে বাড়িগুলির ছাদেতে সে দেখতো যে যে কটা বাচ্চা খেলাধুলো করতে। সেই বাচ্চাদের খেলাধুলো থেকে সে তার মনে পড়তো তার গ্রামে সে যখন তার বন্ধুদের সাথে খেলা করতো, সে গ্রামের স্মৃতিটা তার মধ্যে দেখা দিত। একটু কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিত, তখন তার চিত্তটা অধীর হয়ে উঠতো, তার চিত্তটা কী হতো, ব্যাকুল হয়ে উঠতো। যে সে তার নিজের গ্রামের ছেলে মেয়েদের কথা, তার নিজের গ্রামের কথা সমস্ত তার মনে পড়তো। একদিন অনেক প্রতীক্ষা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়েছিল, মামা মার কাছে কবে যাব? মামা বলিয়াছেন স্কুলে ছুটি হোক। তাহলে সে এতদিন বাড়ি থেকে ছেড়ে এখানে এসেছে কলকাতায়, আসার পর তার কিছু একটু সাহস করে সে তার মামাকে জিজ্ঞাসা করলো যে মামা সে তার বাড়িতে কবে যাবে, সে তার মায়ের কাছে যেতে চায়। তখন মামা তাকে বলল যে স্কুলে ছুটি হোক, তাহলে সে তার মাকে নিয়ে যাবে, মামা তাকে তার মায়ের কাছে নিয়ে যাবে। কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনো ঢের দেরি। একদিন ফটিক তাহার স্কুলে বই হারিয়া ফেলিল। একে তো সহজে পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। নাচার মানে কি, নিরুপায়। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত। ইহার কোনো অপমানে তাহারা কোনো বালকের চেয়েও বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। এদিকেই তো ফটিক লেখাপড়া করতে চায় না, পড়াশোনায় মন নেই, আবার অন্যদিকে তার বইটাও সে কী করেছে, পড়ার বইটা হারিয়ে দিয়েছে। এতে কি করে, মাস্টার তাকে প্রত্যেক দিন মারধর অপমান করে। এই অবস্থা দেখে
তার নিজের মামার ছেলেরা কী করে, তাকে নিজের ভাই বলতে অপমান বোধ করে। আর তাকে যখন সেই স্যার বা মাস্টারমশাই কোনো কিছু কারণে মারে, তাদের কাছে সেটা যেন খুবই বেশি আমোদের। অন্য বাচ্চাদেরকে মারলে যত না তাদের আমোদ হয়, খুশি হয়, ফটিককে মারলে সেই তার মামাতো ভাইদের যেন বেশি আনন্দ দেখা যায়। অসহ্য বোধ হইয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। তাহলে কি হলো, একদিন সে তার মামির কাছে গিয়ে নিরুপায় হয়ে সে তার মামির কাছে গিয়ে জানালো যে সে বইটা হারিয়ে ফেলেছে। মামি অধর মানে কি ঠোঁট, দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারিনি। তাহলে অধর মানে কি ঠোঁট, সে কি করলো, মামির ঠোঁটের মধ্যে একটুখানি যেন বিরক্তি রেখা এনে বলল, বেশ করেছো, মানে একটু মজা করে বললো, বেশ করেছো, ভালোই করেছো, বইটা হারিয়েছো। এটা যেন কোনো ভালো করে বলেনি, একটু ঠাট্টা করে রেগে গিয়ে বললো যে বেশ বেশ করেছো, আমি তোমাকে যেন মাসের মধ্যে তোমাকে 5 বার যেন বই কিনে দিতে পারবো না। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের ওপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশিয়া ফেলিল। এ কি হলো, যে তাহলে যে সে যখন তার মামিকে বলল যে তার বই হারিয়েছে, তার মামি যখন তাকে বলল যে তাকে মাসে তাকে 5 বার বই কিনে দিতে পারবে না, সেই কথাটা শুনে সে কি করলো, চলে এলো। সে চলে এসে তার মনের মধ্যে যেন তার মায়ের প্রতি একটা অভিমান দেখা দিল। হীনতা মানে কি, হীনতা মানে হচ্ছে নিচতা বা ঘৃণা যাকে বলা হয়। দৈন্য মানে কি, অভাব। তাদের এই যে দৈন্যর অভাবটা, তাকে তার মধ্যে তার ঘৃণতা মানে তার এই দৈন্য মানে তার এই অভাবটাকে তার যেন ঘৃণার মনে হলো। সে যেন মাটিতে মিশিয়া যাইবার মতো তার যেন উপস্থিত হলো, তার মামি যখন তাকে এভাবে অপমান করে যখন বলল। স্কুলে হইতে ফিরিয়া সেই রাতে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিয়াছে, বুঝিতে পারিল ব্যামো বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারোর প্রতি সেবা পাইতে পারে, এইরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগলো। তাহলে কি হলো, স্কুল থেকে ফেরার পর তার মাথাটা একটু ব্যথা করতে লাগলো আর গাটা শিরশির করতে সে বুঝতে পারলো যে সে যেহেতু একটু কিশোর, সে যেহেতু একটু বড় হয়েছে, 13-14 বছরের ছেলে, সে যেন বুঝতে পারলো যে তার জ্বর আসতে চলেছে। এবং সে ভাবলো যে একে সে বই হারিয়েছে, লেখাপড়াতেও সে ভালো না, এবং তার যদি এই ব্যামোটা বাদে, মানে তার যদি ব্যামো মানে অসুখ, তার যদি এই অসুখ বাদে, অনর্থক মানে অর্থ ছাড়াই, এটা তার মামির কাছে এটা একটা উপদ্রব বলে মনে হবে। তার মামির কাছে এটা রাগ, সে মামির কাছে মনে হবে যে সে মামি ভাববে যে তাকে আবার জ্বালাতন করছে। মামি এই ব্যামোটাকে ঠিক অকিরূপ অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে, সেটা সে বুঝতে পারে যে মামি এই তার অসুখ বাঁধানোটাকে ঠিকভাবে নেবে না, সে এটা বুঝতে পারলো। আর কারো কাছে সেবা সে পাইতে পারে, এবং এই নির্বোধ বালক পৃথিবীতে সে তার মায়ের কাছে ছাড়া কারোর কাছেই সে সেবা পাইতে পারে না। একটা সন্তান সে যতটা তার মায়ের কাছে সেবা ভালোবাসা পায়, সে কিন্তু অন্য কারোর কাছে সে অতটা সেবা বা ভালোবাসা পেতে পারে না। সবাই তাকে একটা অপ্রত্যাশিত বা একটা অবাঞ্ছিত বলে মনে করবে। পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। পরদিন রাত্রিবেলা তার শরীরটা খারাপ ছিল, সে জ্বর লাগছিল। পরের দিন সকালবেলা ফটিককে দেখা গেল না। প্রতিবেশীদের সবাইকে খোঁজ করলেও তার কোনো সন্ধান পাওয়া যায় না। সেদিন আবার রাত্রির হইতে মুষলধারা শ্রাবণের বৃষ্টি পড়িতেছে। তাহলে সেই সময়টা কি ছিল, মাসটা যদি তোমাদের থাকে কোশ্চেনে, যে সেই মাসটা ছিল শ্রাবণের বৃষ্টি পড়িতেছে। তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমাদের এই যে গল্প যে আছে দুটো, ছুটি আর তেলেনা পোতার গল্প যেটা আছে, এটা কিন্তু তোমাদের কোনো এমসিকিউ কোশ্চেন থাকছে না। এখানে তোমাদের শুধু লং কোশ্চেন একটা করে তোমাদের 5 মার্কসের কোশ্চেন আসবে। হয়তো এর মধ্যে তোমাদের পাটে পাটে ভাগ হতে পারে, 1 2 3 4 এরকম করে ভাগ, হয়তো 2 + 2 + 1 এরকম ভাগে ভাগে হয়তো দিতে পারে। কিন্তু তোমাদের এইখানেই তোমাদের এমসিকিউ থাকছে না, একমাত্র লং কোশ্চেন থাকবে 5 নম্বরে। সুতরাং তোমাদের কিন্তু
সেভাবে তোমাদের একটু গল্পটাকে ভালোভাবে পড়তে হবে। হয়তো তোমাদের এই 2+2+1 মধ্যে তোমাদের হয়তো একটা কোশ্চেন দিতে পারে যে সেই মাসটা কেমন ছিল। যেহেতু তোমাদের লং কোশ্চেন আসবে, টিক চিহ্ন দিতে হবে না এবারে পরীক্ষায়, তোমার সেই একটুখানি ওটা খুঁটিয়ে পড়বে। সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। তাহলে যেহেতু সারাক্ষণ মুষলধারে বৃষ্টি পড়ছে, তাকে খুঁজতে কী করলো লোকেরা, অনর্থকভাবে তাদেরকে সবাইকে মানে বৃষ্টিতে ভিজতে হলো। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্বরবাবু পুলিশে খবর দিলেন। তাহলে কি হলো, বিশ্বম্বরবাবু প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, রাস্তাঘাট এই বৃষ্টির মধ্যে খুঁজে তাকে না পেলে, ফটিককে না পেলে সে কী করলো, অবশেষে পুলিশের কাছে খবর দিল। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে, রাস্তার এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। তাহলে কি হলো, সমস্ত দিন তারা কী করলো, সারাদিন ফটিককে এই বাড়ি ওই বাড়ি প্রতিবেশী সমস্ত রাস্তাঘাট বৃষ্টির মধ্যে খোঁজার পর সন্ধ্যে সে কী করেছিল, বিশ্বম্বরবাবু পুলিশকে খবর দিয়েছিল যে হারানোর ব্যাপারটা নিরুদ্দেশ নিয়ে। সন্ধ্যের সময় একটা গাড়ি এসে দাঁড়ালো, আর তখনও কিন্তু ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছিল, রাস্তার এক হাঁটু জলও দাঁড়িয়ে গিয়েছে। দুজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্বরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভেজা, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিতবর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্বরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। তাহলে কি হলো, সেই সময় যে গাড়িটা দাঁড়ালো, সে গাড়ি থেকে কারা নামলো, দুজন পুলিশ নামলো। তারা কি করলো, সেই ফটিককে ধরাধরি করে নিয়ে এসেছিল, কারণ তার পুরো পা থেকে মাথা পর্যন্ত ভেজা ছিল, সর্বাঙ্গে কাদা মাখা, কারণ এই বৃষ্টির সময় সে গেছিলো যেহেতু রাস্তাঘাটে, তার গায়ে কাদা মেখে গেছে, আর তার যেহেতু জ্বর এসেছিল, তার চোখ মুখ কী হয়েছে, লাল বর্ণ হয়ে গেছে, সে থরথর করে কাঁপতেছিল, জ্বর এসছে বলে সে কি থরথর করে কাঁপতেছিল। বিশ্বম্বরবাবু তাকে এই অবস্থা দেখে তাকে কোলে তুলে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেল। মামি তাকে দেখিয়া বলিয়া উঠিলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এত এ কর্মভোগ, দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। তাহলে মামি যেহেতু প্রথম দিন থেকেই ফটিককে ভালো চোখে দেখতো না, পছন্দ করতো না, সংসারে একটা অবাঞ্ছিত বস্তু বলে মনে করতো, এই অবস্থা দেখে মামি আরেকটু রেগে গিয়ে বলল যে কেন পরের ছেলেকে নিয়ে এত আমাদের দুর্ভোগ করতে হবে, ওর নিজের বাড়িতে ওর মায়ের কাছে পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয় নাই, এবং নিজের ছেলেদের সহিত নাও অনেক খিটখিট করিয়েছেন। তাহলে কি, ফটিককে যেহেতু সারাদিন পাওয়া যায়নি, ফটিকের চিন্তায় তার মামিও সারাদিন দুশ্চিন্তায় ছিল, ঠিকমতো খাবারও খায়নি সারাদিন, আর তার ছেলে মেয়ের সহিত সে সারাদিন খিটখিট করেছে, রাগারাগি করেছে, হতে স্বাভাবিক, কেন একটা বাচ্চা ছেলে যেহেতু ঘরে ছিল, তাকে পাওয়া যাচ্ছে না, তার মামিও একটা দুশ্চিন্তার মধ্যে ছিল। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। তাহলে ফটিক কোথায় যাচ্ছিল, তার জ্বর হয়েছে, সে ভাবলো যে এখানে থাকলে তাকে তার মামি ঠিকমতো এই জ্বরটাকে, তার এই অসুখটাকে ঠিকমতো নেবে না, এই জন্য সে তার মায়ের কাছে চলে যাচ্ছিল। সে মায়ের কাছে যেতে গিয়ে তখন তাকে পুলিশেরা তাকে নিয়ে এসছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগলো। বিশ্বম্বরবাবু চিকিৎসককে লইয়া আসেন। তাহলে বালকের মানে ফটিকের সারাদিন সে কি চলে গেছিলো, যেহেতু পরের দিন সকালে যাওয়ার পর সে বৃষ্টিতে ভিজেছে, এই অবস্থায় তার জ্বর যেন আরেকটু বেড়ে গেছে, আর বিশ্বম্বরবাবু এই অবস্থা দেখে ডাক্তার নিয়ে এসেছিলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকিয়া কহিল, মামা, আমার ছুটি হয়েছে কি? তাহলে কি হলো, তাহলে এই যে তোমার কড়িকাঠের দিকে সে তার কী করলো, তাকিয়ে সে বলল যে সে ভাবছে যে তার এখন ছুটি হয়েছে, কেন সারাদিন তার উপর যত সবাই নির্মম অত্যাচার করেছে, সবাই তাকে ভালোভাবে ভালোবাসেনি, তার প্রতি কেউ স্নেহ দেখায়নি, এই জন্যে সে একবার চারিদিকে দেখে নিল, সে তার মাকে খোঁজ করলো, যখন কিছু দেখতে পেল না, তখন সে তার মামাকে তাকিয়ে বলল, তার কি এখন ছুটি হয়েছে? বিশ্বম্বরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তার কাছে আসিয়া বসিলেন। তাহলে বিশ্বম্বরবাবুকে যখন বলল যে তার কি ছুটি হয়েছে, এই কথাটা শুনে বিশ্বম্বরবাবুর চোখ থেকে জল বেরিয়ে এলো, এবং তার তপ্ত মানে কি গরম, তার যেহেতু জ্বর হয়েছে
তার তপ্ত গরম হাতটা তার হাতের ওপর নিয়ে এসে তার পাশে এসে বসল। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মা আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। ফটিকের যেহেতু অনেক জ্বর এবং জ্বরের এতে সে কী করছে, জ্বরের ঘরে নানা রকম ভুল বকছে। তার মা যেহেতু যাকে বিনা দোষে তাকে মেরেছিল সে কথা তার মনে পড়ে সে বলছে যে মা আমি কোনো দোষ করিনি, আমাকে মেরো না। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল করিয়া ঘরের দিকে চাইল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। তাহলে কি হলো, তার বাচ্চারা যখন জ্বর বা তাদের যখন অসুস্থ হয় তারা সব সময় তাদের সামনে তার মাকে খোঁজে। তার মায়ের থেকে প্রিয় বন্ধু তাদের কাছে যেন আর কিছু নেই। তার মায়ের থেকে প্রিয় বন্ধু তাদের কাছে যেন আর কিছু বলে মনে হয় না এই পৃথিবীতে। ঠিক তেমনি ফটিকও সে চারিদিকে ঘরের চারিদিকে যেন সে তার মাকে যেন খুঁজছিল। যখন সে দেখতে পেল না সে নিরাশ হয়ে আবার এক পাশ ফিরে সে শুয়ে পড়ল। বিশ্বম্বরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন, ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি। বিশ্বম্বরবাবু এই চারিদিকে যে তার ঘরটাকে যে খোঁজা, তার নিরাশ হওয়া, এ সমস্ত দেখে সে বুঝতে পেরেছে যে সে তার মাকে খুঁজছে। এবং এই অবস্থা বোঝার পর বিশ্বম্বরবাবু তার আগে থেকেই তার বোনকে পাঠানোর কথা লোক পাঠিয়ে দিয়েছিল। সেই কথাটাই সে তাকে বলল, যে ফটিককে বলল যে তার মাকে পাঠানো হয়েছে নিয়ে আসার জন্য, তার লোক পাঠিয়েছে তাকে মাকে নিয়ে আসার জন্য। তাহার পরদিন কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা বড়ই খারাপ। তাহলে কি, যে ডাক্তার এসে জানালো যে তার অবস্থা ভীষণই খারাপ। বিশ্বম্বরবাবু সীমিত প্রদীপে রোগশয্যার বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাথার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। তাহলে কি হলো, বিশ্বম্বরবাবু বসে রোগশয্যার মানে ফটিকের মাথার কাছে বসে তার মায়ের অপেক্ষা করতে লাগলেন। ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগল, এক বাও মেলে না, দো বাও মেলে না, এ না। তাহলে কি, যে কলিকাতা আসিবার সময় কলকাতার রাস্তা স্টিমারের আসিতে হইয়াছিল। খালাসিরা কাছে ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক পোলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং এ যে একটা অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রাশি ফেলিয়া কোথাও তল পাইতেছে না। তাহলে ফটিক যখন কলকাতা আসছিল তখন তাকে একটু স্টিমারে চেপে আসতে হয়েছিল। তখন স্টিমারে যে খালাসিরা একটা গান গাইছিল জলটা মাপার জন্য, যে এক বাও মেলে না, দো বাও মেলে না, এই একটা গান তার একটা সুরে যে গাইছিল, সেই গানটা তখন এই ফটিকে এই জ্বর অবস্থায় কিন্তু তার সেই গানটার কথাও মনে পড়ে। এবং সেই গানটার কথা মনে পড়তে সেও সেই গানটার অনুকরণে সে করুণ সুরে গানটা গাইতে থাকে। এবং সে যেন খালাসিরা যেমন নৌকা বা জাহাজে, খালাসিদের বলা হয় যারা নৌকা বা জাহাজের কর্মচারী, তারা যেমন কাছে মানে মোটা দড়ি ফেলে যেমন সেই জল মাপছিল, সেই বালকও যেন তার নিজের জীবনের শেষ অবস্থাটা, জীবনের শেষ পর্যায়টা যেন সে যেন এই গানের সুরে যেন মাপছে। এখানেই বলা হয়েছে তার শেষ পর্যায়টা সে যেন সেই খালাসিদের মতনই গানের সুরে তার শেষ পর্যায়টাও সে যেন মেপে চলেছে। এমন সময় ফটিকের মতো ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলরব করে শোক করিতে লাগিলেন। তাহলে কি হলো, এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্বর বহু কষ্টে তাহার শোকস্বাদ নির্বৃত্ত করিতে তিনি শয্যার প্রতি আচার খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক সোনা, মানিক আমার। তাহলে মা ঘরে ঢোকানোর মাত্রই ঝড়ের মতো সে কেঁদে ওঠে তার নিজের সন্তানের কষ্ট, তার সন্তানের দুঃখ দেখে, সন্তান অসুস্থ দেখে। তার দাদা বিশ্বম্বরবাবু তাকে একটু নির্বৃত্ত করে, তাকে একটু থামিয়ে তিনি শয্যার ওপর আঁচড়ে খেয়ে উচ্চস্বরে মানে সে খুব জোরে সে কেঁদে তার ছেলেকে ডাকতে থাকে ফটিক। তার ছেলেকে সোনা, মানিক বলে আদর করে তার ছেলেকে ডাকতে থাকে। ফটিক যেন অতি সহজে তাহার উত্তর দিয়া কহিল, হ্যাঁ মা। আবার ডাকিলেন, ওরে ফটিক বাপধন। ফটিককে যখন তার মা ডাকলো, মানিক সোনা আমার, তখন ফটিক সঙ্গে সঙ্গেই উত্তর দিয়েছিল হ্যাঁ। মা আবার ডাকিলেন, ওরে ফটিক বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া
কাহাকে লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা, এখন আমার ছুটি হয়েছে, এখন আমি বাড়ি যাচ্ছি। তাহলে কি হলো, সে তার মাকে কি বলল, যে মা, এখন আমার ছুটি হয়েছে, মানে সে একদম মৃত্যুর দোরগোড়ায় এসে পৌঁছেছে। তাই সে তার মাকে বলল যে তার এখন ছুটি হয়েছে, সে এখন বাড়ি যাচ্ছে। এই গল্পটা শেষ পর্যায়ে দেখা যায় যে পাঠকের মনে ফটিকের জন্য যেন একটা তার প্রতি যেন একটা ভালোবাসা থেকে যায়। সে যতই লেখাপড়া না করুক, সে যতই দুরন্ত হোক, কিন্তু পাঠকের মনের মধ্যে তার প্রতি এই যে তার অবিচার, তার যে দুঃখ, আর তার এই যে শেষ পর্যায়টা, এই যে গল্পের শেষ পর্যায়ে তার যে মৃত্যুর শেষ সময়টা, পাঠকের মনে কিন্তু একটা রেখা যেন টেনেই যায়। যারা এই গল্পটা যারা ঠিকমতো পড়বে তারা বুঝতে পারবে যে গল্পের শেষটা কিন্তু খুব একটা করুণ কাহিনী রূপে যেন রবীন্দ্রনাথ শেষ করেছেন এই গল্পটা, গল্পের শেষটা। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আর আমি তোমাদের নেক্সট ভিডিওতে ছুটি গল্প থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। তোমরা জানো যে তোমাদের এই ছুটি গল্প 5 মার্কসের কোশ্চেন আসবে, তা আমি তোমাদের এক একটা করে কোশ্চেন তোমাদের আমি ইম্পর্টেন্ট আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।